ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির। জানাবো শাপলা চত্বরে হেফাজত দমন অপারেশন ফ্লাশ আউট, হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন। জানাবো বিশ্ব ব্যাংকের প্রতিবেদন, বাংলাদেশের অর্থনীতির সংকট আরো বাড়বে। এবং সর্বশেষ জানাবো আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির। জনগণের উপর ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় ব্যয় কমানো ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালনায় ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ও ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় 10% কমাতে পারে, তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। উল্লেখ্য, 2024-25 অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 50,875 কোটি টাকার ঋণ বাজেট করা হয়েছিল। সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলি সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে, ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে এবং দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন ঘটবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজনীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি রয়েছে। যদিও এনবিআর এর সাম্প্রতিক বিবৃতিতে দাবি করা হয় বর্ধিত করাপরোপ খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই, তথাপি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদেরা এনবিআর এর এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার এবং পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে করারোপ বৃদ্ধি পেলে জনজীবনের ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উল্লসন ঘটবে। ভ্যাট ব্যবস্থার সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এমনিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশে অর্থনীতির অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে তা দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে একাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই। এই নেতা বলেন, আমরা পূর্বেও বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনারা নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবায়ন, রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করা এবং সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারকে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারণ পরোক্ষ কর সব শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপর বোঝা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে কস্ট কাটিং এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। শাপলা চত্বরে হেফাজত দমন অপারেশন ফ্লাশ আউট, হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামী সমাবেশে নেককারজনক অভিযান চালানো হয়। অপারেশন ফ্লাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ ক্র্যাকডাউনের মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এই ঘটনায় বহু লোক হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে। শিগগিরই প্রকৃত তথ্য প্রকাশ করবে হেফাজত ইসলাম। এদিকে এই ঘটনায় হেফাজতে ইসলাম মামলার করাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। 13 বছর আগে ঘটে যাওয়া নারকীয় এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা, কিভাবে জড়িত এবং এর মাস্টার মাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জড়িতদের মধ্যে অনেকের নাম, পরিচয় এবং ওই রাতে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে। ইতিমধ্যে পাঠানো তথ্যে অনেকের মুখ উন্মোচন হয়েছে। এই সংক্রান্ত তথ্য প্রমাণ
প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতেও এসেছে। গত ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফাতেহা মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় 2013 সালের 5 ও 6 মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় কর্তৃত্ব এবং সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল এবং এর আশপাশ এলাকায় ব্ল্যাক আউট করে জামায়াত হওয়া নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এই মর্মে প্রাপ্তি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে। এই সংক্রান্ত মামলা সুষ্ঠু যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন। জানতে চাইলে ফাতেহা মোহাম্মদ ইফতেখারুল আলম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরোটা এখনো পাওয়া যায়নি, শিগগিরই হয়তো সব তথ্য এসে পৌঁছাবে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজত ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই সংক্রান্ত অভিযোগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য চাওয়া হয়। চিঠিতে অভিযান সম্পর্কিত 8 ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনার সত্যায়িত কপি, অভিযানে ব্যাহত এপিসি আর্মড পার্সোনাল ক্যারিয়ার কমান্ড, এবিকেল ও রাইটার কার চালকদের নাম, পদবি ও মোবাইল নম্বর। এছাড়া অপারেশনে ইস্যুকৃত অস্ত্রের ধারণ, গুলি ব্যাহত গোলা বারুদের হিসাব এবং গুলিবর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি এজাহারে এবং পুলিশ রিপোর্টের কপি দিতে বলা হয়েছে। চিঠিতে তৎকালীন কমিশনার সহ ডিএমপির সব উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে 10 জন কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়। তারা হলেন পুলিশের মতিঝিল বিভাগ তৎকালীন এডিসি অতিরিক্ত উপকমিশনার SM মেহেদী হাসান, এডিসি আসাদুজ্জামান, ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি মোহাম্মদ মাইনুল হাসান, রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান, এডিসি আনোয়ার হোসেন, ডিবি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বর্তমানে কারাবন্দী, ডিবির দক্ষিণ এডিসি নাসির উদ্দিন খান, লালবাগের তৎকালীন ডিসি আলোচিত কর্মকর্তা হারুন রশিদ এবং উপকমিশনার খান মোহাম্মদ রেজওয়ান। এর বাইরে ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিবি সহ সব বিভাগের ডিসি ট্রাফিক, ডিসি অর্থ বাজেট, ডিসি এনডি, ডিটি মিডিয়া, এডিসি ওয়ারি, এডিসি পিআর, এইচআরডি, এডিসি প্রকিউরমেন্ট, ডিবির সব বিভাগের এডিসি, এসি ওমেন সার্পঞ্চ সেন্টার ও ইনভেস্টিগেশন শাখার সহকারী কমিশনার, এসি সহকারী কমিশনার মতিঝিল খিলগাঁও জোন, এসি ট্রাফিক মতিঝিল রমনা জোন, এসি পল্টন এবং ওয়াইডি থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্টন, রমনা, হাজারীবাগ, সবুজবাগ এবং মতিঝিল থানার তৎকালীন ইন্সপেক্টর তদন্ত পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য দিতে বলা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, হেফাজতের সমাবেশে পুলিশি অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, ঘটনার আগে তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা দিয়ে ডিএমপি সদর দপ্তরে হাজির হন। সেখানে তিনি পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এই সময় তিনি সহ উচ্চপদস্থ কর্মকর্তারাও কয়েক দফা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তিনি জানান, সৈয়দ আশরাফের উপস্থিতিতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ পরিকল্পনা চূড়ান্ত করেন। পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সব শুনে তিনি অভিযান শুরু করতে গ্রিন সিগন্যাল দেন। এই সময় মুহুর্মুহু গুলি, কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে হেফাজতের নেতারা দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। এতে 20 মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার পর গণমাধ্যমকে হেফাজত ইসলামের পক্ষ থেকে বলা হয়, অভিযানে সরাসরি সরকারি বাহিনী নজিরবিহীন ক্ষমতা প্রয়োগ করে এতে 5,500-এরও বেশি পুলিশ, র্যাব এবং প্রায় 18 প্লাটুন বিজিবি সদস্য অংশ নেন। এই সময় চাইনিজ রাইফেল ও শটগান ছাড়াও বিজিবি সদস্যরা SMG'র মতো ভারী অস্ত্র ব্যবহার করে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।